অনেক বাধা বিঘ্ন অতিক্রম করেই আমি ফিরে আসি। আমি ফিরে আসি এমন একটি দেশে যেখানে আমার বাবা মা হত্যা হয়েছে, কিন্তু আমার বিচার চাওয়ার অধিকার ছিল না। কারণ মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান আইন করেছিল, ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে খুনিদেরকে বিচারের হাত থেকে রেহাই দিয়েছিল, যে তাদের বিচার করা যাবে না। আর সেই সাথে সাথে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে, রাজনীতি করার সুযোগ দিয়ে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করেছিল। ৭১ সালে মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং যারা আমাদের বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যায় যারা সহযোগিতা করেছিল, গ্রামের পর গ্রামে সেই হানাদার বাহিনীকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া, যেখানে গ্রামের পর গ্রাম তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে, গণহত্যা চালায় এবং আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে তারা নিয়ে দিয়ে দিয়েছিল। সেই সব যুদ্ধাপরাধী যারা গণহত্যা, ধর্ষণ, খুন এবং লুটপাটের সাথে জড়িত, তাদের বিচার জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে। অনেকে সাজাপ্রাপ্ত, অনেকে গ্রেপ্তার, বন্দিখানায়, অনেকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিল। দুর্ভাগ্যের বিষয় যে জিয়াউর রহমান ক্ষমতায় এসে আবার তাদেরকে ফেরত নিয়ে আসে এবং এই বন্দির থেকে সরকারকে মুক্তি দেয়। এমনকি ৭ খুনের আসামিকেও মুক্তি দিয়ে তাদেরকে রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে এবং এই সমস্ত আলবদর রাজাকার এবং যুদ্ধাপরাধী, মুক্তিযোদ্ধা হত্যাকারী, বুদ্ধিজীবী হত্যাকারী তাদেরকেই মন্ত্রী উপদেষ্টা বানিয়ে রাষ্ট্র পরিচালনা করে। সেই অবস্থায়ও আমি দেশে ফিরে আসি। ফিরে এসেছি একটি প্রত্যয় নিয়ে, সেটা হলো এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। ৪৮ সালে সেই ভাষা আন্দোলন থেকে যে সংগ্রাম জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন, সেই সংগ্রামের পথ বেয়েই কিন্তু আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করা, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমি কাজ করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব, এটাই ছিল একমাত্র লক্ষ্য। কাজে আমি সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। মানুষের জীবনমান উন্নত করাটাই তো আমাদের একমাত্র কাজ। জাতিপিতা মাত্র ৩ বছর ৭ মাস হাতে সময় পেয়েছিলেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবই তো ধ্বংসপ্রাপ্ত। গোলার ধানগুলি পর্যন্ত জ্বালিয়ে দেয়, কারেন্সি নোট জ্বালিয়ে দিয়েছিল পাকিস্তানের আলাদা বাহিনী। যুদ্ধকালীন সময় কোনো ক্ষেতে ফসল ফলেনি। এইরকম একটা অবস্থার মধ্যে কোনো রিজার্ভ মানি ছিল না। শূন্য হাতে সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে জাতির পিতা শুরু করেছিলেন বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলা। মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশের সহযোগিতায় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপযোগী প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন অতি অল্প সময়ের মধ্যে। এবং সেই সাথে সাথে তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য এবং তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়নের জন্য স্থানীয় সরকারকে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এবং আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানেও কিন্তু তিনি এই গ্রামের মানুষের সার্বিক উন্নয়নের কথাও কিন্তু তিনি উল্লেখ করেছিলেন এবং সেইভাবেই কিন্তু তিনি দেশটাকে গড়তে চেয়েছিলেন। এবং আপনারা অনেকে জানেন না, আমাদের দেশে মাত্র 19টা জেলা ছিল আর ছিল মহকুমা। প্রতিটি মহকুমাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জেলায় উন্নীত করেন, জেলা গভর্নর তিনি নিয়োগ দেন এবং প্রতিটি জেলা যাতে উন্নত হয় তার জন্যই বিশেষ ব্যবস্থা তিনি নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই খুনে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ আমরা গড়ে তুলব। আর এই ঔপনিবেশিক বা আধা ঔপনিবেশিক শক্তির দ্বারা যে সমস্ত প্রশাসনিক ব্যবস্থা, সেটাকে পরিবর্তন করে গণমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলে তৃণমূলের মানুষকে তিনি শক্তিশালী করতে চেয়েছিলেন এবং সেইভাবেই সংবিধানে কিন্তু বিধানও রেখেছিলেন।
সে পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট উন্নতি সব কিছুই কিন্তু সংবিধানে দেওয়া আছে। এমনকি শিক্ষার উপর তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। কাজে আমি এটুকু বলবো যে আমাদের দেশের মানুষের জীবনমান উন্নয়ন করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আজকে আপনারা যারা নির্বাচিত প্রতিনিধি হয়ে এসেছেন, আপনারা শপথ নিয়েছেন, আমি আপনাদেরকে এই পবিত্র রমজান মাসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। জানি এইটুকুই বলবো যে বাংলাদেশের সার্বিক উন্নয়নে আমরা সরকারে আসার পর, কারণ আমাদের সরকারে আসা কিন্তু সহজ নয়, যেখানে আমার বাবা মা ভাই সবাইকে হত্যা করেছে, 10 বছরের ভাইটিকে পর্যন্ত ছাড়েনি, সেখানে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে বা আমি সরকার আসব, এটা যে কত প্রতিবন্ধকতা ছিল সেটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারেন। কিন্তু জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার আন্দোলন করতে যে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে কিভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। শুধু আমরা কেন, এই জিয়াউর রহমান আসার পর থেকে সেনাবাহিনীর অফিসার, মুক্তিযুদ্ধ অফিসার, সৈনিক কেউই তার হাত থেকে রেহাই পায়নি। হাজার হাজার সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক এবং কর্মরত তাদেরকে প্রায় 565 জনকে হত্যা করেছে, প্রায় 1002 মতো সেনা সদস্যদেরকে হত্যা করেছে। জনগণের ভোটের অধিকার, সেই হ্যাঁ না ভোট থেকে শুরু করে নানাভাবে ছল চাতুরির মাধ্যমে সেই ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। আওয়ামী লীগ সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং জনগণের উন্নয়নের লক্ষ্য নিয়েই কাজ করে। সকলের আগে যা দরকার জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা। একমাত্র আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছে তখনই এদেশের মানুষ অন্ততপক্ষে এইটুকু পেয়েছে যে সরকার জনগণের সেবক হিসেবে কাজ করে, যে কারণে বাংলাদেশের উন্নয়নটা সম্ভব হয়েছে এবং আমরা উন্নয়ন করতে পেরেছি। আমরা প্রত্যেকটা এলাকাকে উন্নত করবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং আমরা নির্বাচিত মেয়র, কাউন্সিলর এবং জেলা পরিষদের চেয়ারম্যানকে আমরা জনগণের ভোটে যাতে নির্বাচিত হয় সেই ব্যবস্থা নিয়েছি এবং আমাদের প্রত্যেকটা উন্নয়নের পরিকল্পনা সেগুলি গ্রামকে লক্ষ্য করে, তৃণমূলকে লক্ষ্য করেই কিন্তু আমরা আমাদের সকল পরিকল্পনা নিই। কারণ আমি মনে করি যে দেশের উন্নতি করতে হলে আমাদের সমস্ত গ্রামগুলিকে আগে উন্নত করতে হবে, গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে হবে, তাদের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, তাদের আর্থিক সচ্ছলতা আনতে হবে। আমরা যদি শিল্পায়ন করার কথাও চিন্তা করি তাহলে আমাদের এটা ভাবতে হবে যে আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করেই আমাদের পণ্য উৎপাদন করা, যাতে আমাদের নিজস্ব বাজার তৈরি হয়, মানুষের সেই সক্ষমতা অর্জন করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আপনারা এখানে নির্বাচিত প্রতিনিধিরা আছেন, জনগণের উন্নত সেবা প্রদান, জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিকল্পিত নগরী গড়ে তোলা, এটাই হচ্ছে সকলের লক্ষ্য। ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি যে আমার গ্রাম আমার শহর, অর্থাৎ গ্রামের মানুষ নাগরিক সকল সুবিধা পাবে, সেটা সামনে রেখেই কিন্তু আমাদের সকল পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ করছি এবং যেমন ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আমরা আলাদাভাবে এখানে সিটি কর্পোরেশনের জায়গা চিহ্নিত করে নতুনভাবে শহর গড়ে তুলছি, যাতে প্রত্যেক এবং কুমিল্লাতেও সেই ব্যবস্থাই আমরা নিয়েছি। সেখানেও উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি, কুমিল্লা সিটি কর্পোরেশন সমন্বিত অবকাঠামো উন্নয়ন এই শীর্ষক প্রকল্পের কাজ চলমান, যেখানে কুমিল্লা নগরীকে একটি আধুনিক নগরীতে রূপান্তরের জন্য 1538 কোটি টাকার কুমিল্লা সিটি কর্পোরেশন সমন্বিত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের কাজ কিন্তু চলমান রয়েছে। আমাদের সেই সাথে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়নে 1794.24 কোটি টাকার বিভিন্ন প্রকল্প চলমান আছে। বিভিন্ন প্রকল্পে প্রায় 305 কিলোমিটার নতুন রাস্তা, 203 কিলোমিটার নতুন আরসিসি ড্রেন, এগুলি কুমিল্লা সিটি কর্পোরেশনে কিন্তু নির্মাণ করা হয়েছে। জাতিপিতা চেয়েছিলেন দেশের মানুষের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার উপরে গুরুত্ব। আমরা প্রথমবার 96 সালে যখন সরকারে আসি, প্রতি 2 কিলোমিটারের মধ্যে একটি করে যাতে প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা নিয়েছিলাম, কারণ শিক্ষাকে সব থেকে আমরা গুরুত্ব দিয়েছি। এবং সেই সাথে আমাদের
যেগুলি রাস্তাঘাট পুল ব্রিজগুলি ব্যাপকভাবে আমরা উন্নত করে যাচ্ছি। আমাদের সংবিধানের 59 অনুচ্ছেদে স্থানীয় শাসন তথা প্রশাসনের সকল স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার কথা কিন্তু বলা আছে। এই সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন, আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। 60 নম্বর অনুচ্ছেদ 60-এ স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা, যেমন কর আরোপ করার ক্ষমতা, বাজেট প্রস্তুতকরণ, নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণ, এই সমস্ত ক্ষমতাও কিন্তু জনপ্রতিনিধিদের হাতে সংবিধান দিয়ে গেছে। কাজে এই কাজগুলি জাতিপিতা এমনভাবে করেছিলেন যে বাংলাদেশের উন্নয়নটা সার্বিকভাবে গড়ে ওঠে। আওয়ামী লীগের সরকার আসার পর সেই পদাঙ্ক অনুসরণ করেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আজকে গত 15 বছরে আমি অন্তত এটুকু দাবি করতে পারি, বাংলাদেশ এখন বদলে যাওয়া বাংলাদেশ। 15 বছর আগে, মানে আজকে যার বয়স 15 বছর, সে হয়তো ভাবতেও পারবে না যে 15 বছর আগের, অর্থাৎ 2009 সালের আগের বাংলাদেশ কি অবস্থায় ছিল। আজকে বাংলাদেশ সেখান থেকে অনেক পরিবর্তন এসেছে। আমাদের প্রবৃদ্ধির হার বেড়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, 5 গুণ আমরা বৃদ্ধি করেছি। সবথেকে বড় কথা, দারিদ্র্যের হার যা আমরা পেয়েছিলাম 41.51%, আমরা তা কমিয়ে 18.7% নামিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য ছিল যে অন্তত আমরা 16 বা 17% নামিয়ে আনবো, যেটা আন্তর্জাতিক মানদণ্ডে একটা গ্রহণযোগ্য অবস্থান। আমরা সেটা করতে পারতাম যদি এই কোভিড-19-এর অতিমারি না দেখা দিত, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ না হতো, স্যাংশন, কাউন্টার স্যাংশন, বিশ্বব্যাপী জিনিসের দাম, মূল্যস্ফীতি, প্রত্যেকটা খাদ্যপণ্যের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়েছে, জ্বালানি তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে। এগুলি যদি না হতো আমরা কিন্তু আরও দ্রুত এগিয়ে যেতে পারতাম এবং আমাদের দারিদ্র্যের হার আরও কমাতে পারতাম। যারা অতি দরিদ্র, এই অতি দরিদ্র কিন্তু আমাদের প্রায় 25% উপরে ছিল, যেটা আমরা 5.6% নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এত দ্রুত অতি দরিদ্রের হার কমানো আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ এটা পারেনি। এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, এটা আওয়ামী লীগই পারে। তার কারণ হচ্ছে আমরা খুব পরিকল্পিতভাবে পরিকল্পনা নিয়েছি এবং আমরা লক্ষ্য স্থির রেখে পরিকল্পনা নিয়েই কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে। এবং আমাদের এখন লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে কেউ আর ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, অতি দরিদ্র বলে কেউ থাকবে না, অন্তত সকলেরই কিছু উন্নত হবে। আজকের বাংলাদেশ বিশ্বে 35তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি এবং আমাদের মাথাপিছু আয় $2,765 উন্নীত হয়েছে। আমরা আরও বেশি বাড়িয়েছিলাম, কিন্তু এই কোভিড-19-এর জন্য আর করতে পারিনি। তার কারণ সেই সময় আমি সকল অর্থ খরচ করার একটা জায়গা, সেটা ছিল আমাদের মানুষকে কোভিড-19-এর থেকে, এই অতিমারি থেকে সুরক্ষা দেওয়া। বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিয়েছি, বিনা পয়সায় টেস্টিংয়ের ব্যবস্থা করেছি। পৃথিবীর অনেক অর্থশালী সম্পদশালী দেশও কিন্তু তা করে নাই। এমনকি আপনি আমেরিকা বলেন, ব্রিটিশ বলেন, ইউরোপিয়ান দেশ বলেন, অর্থনৈতিকভাবে উন্নত দেশ, তারাও কিন্তু করেনি। কিন্তু আমি বাংলাদেশে সেটা করেছি, কারণ আমি মনে করেছি টাকাটা বড় কথা না, দেশের মানুষকে বাঁচানো বড় কথা। কারণ দেশের মানুষকে রক্ষা করতে পারলে তো আমরা পরবর্তীতেও আরও উন্নতি করতে পারবো। সেদিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু এই স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি এবং এই ভ্যাকসিন এবং টিকা আমরা দিয়েছি। দিয়ে আমরা আমাদের কোভিড-19 ভালোভাবে আমরা সুরক্ষা মানুষকে দিতে পেরেছি। আমাদের লক্ষ্য, যেটা আমি আগে বললাম, যে কোনো মানুষ ভূমিহীন থাকবে না। স্বাধীনতার পর জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এটা শুরু করেছিলেন, কিন্তু তিনি কার্যকর করে যেতে আর পারেননি। তিনি ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ করা, ভূমিহীনদের বিনা পয়সা ঘর তৈরি করে দেওয়া, এটা তো তিনিই শুরু করেছিলেন। এরপরে যারা এসেছে তারা অতটা নজর আর দেয়নি। আমি 97 সালে সরকার আসার পর আশ্রয় প্রকল্পের মাধ্যমে জাতির পিতার সেই কাজই আমি শুরু করেছিলাম। বর্তমানে আমরা প্রায় 45 লক্ষ মানুষের এই ঘর বাড়ি দিতে পেরেছি। সেই সাথে 32টি জেলা, 394টি উপজেলা ইতিমধ্যে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বাকিগুলিও যেন আমরা করতে পারি। এখানে আমরা হিসেব নিয়েছি যাদের একেবারে, যে পরিবারগুলি কোনো এমনকি 2 কাঠা জমি পর্যন্ত নাই,
তাদেরকেই কিন্তু আমরা লক্ষ্য করে ঘর এবং বাড়ি করে দিচ্ছি। 2 কাঠা জমি এবং একটি ঘর, সেই সাথে স্যানিটারি ল্যাট্রিন, রান্নাঘর, সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যুৎ, সব ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আর যারা হয়তো কিছু কাজ করে খায় কিন্তু ঘর ছিল না, তারা ঘর পেয়েছে। আর যারা কিছুই করে খেতে পারে না তাদের জন্য কিন্তু আমরা বিনা জামানতে আমরা ঋণ দিচ্ছি, ক্ষুদ্র ঋণ বিনা সুদে, এবং তাদের ট্রেনিং দিচ্ছি, তারা যেন কিছু করে খেতে পারে। আপনারা জনপ্রতিনিধি, আমার আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই যে আমি কষ্ট করে মানুষগুলিকে ঘর তৈরি করে দিলাম, এই মানুষগুলো একটু খোঁজ খবর নেবেন, তাদের পাশে দাঁড়াবেন, এবং তার জন্য কোনো কাজ করে খেতে পারে, তাদের জীবন মান যাতে উন্নত হয় তার জন্য তাদেরকে সহযোগিতা করবেন, সেটাই আমি চাই। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু প্রতি ইউনিয়নে 10 বেডের হাসপাতাল করা এবং চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু সেটা সম্পন্ন করতে পারেনি। আমি সরকার আসার পর কমিউনিটি ক্লিনিক করলাম। কমিউনিটি ক্লিনিক, এখানে স্থানীয় লোক, তাদের দিয়ে কমিটি করা হয়, তারা জমি দেয়, আমরা সেখানে বিল্ডিং তৈরি করা, চিকিৎসার সমস্ত ব্যবস্থা, এবং আমরা স্বাস্থ্যকর্মী ট্রেনিং দিয়ে সেখানে নিয়োগ দিই। প্রাথমিক স্বাস্থ্য সেবাটা এবং 30 প্রকারের ঔষধ বিনামূল্যে আমরা দিচ্ছি। আপনারা জনপ্রতিনিধি হিসেবে অবশ্যই এসব দিকেও নজর দেবেন যে এই স্বাস্থ্যকেন্দ্রগুলি সঠিকভাবে চলছে কিনা, মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে কিনা, মানুষ সেবাটা পাওয়া, সেটা হচ্ছে বড় কথা। আপনারা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের সেবাগুলি যদি আপনারা নিশ্চিত করতে পারেন তো ভবিষ্যতে আপনাদের ভোটের কোনো চিন্তা থাকবে না, মানুষই আপনাদের উপরে আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। কাজে এই জনসেবার দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন, সেটাই আমরা চাই। বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়ে গেছে, এমনকি আপনারা জানেন যে লন্ডনে কেউ দোকানে গেলে 6টার বেশি ডিম কিনতে পারবে না, 3টার বেশি টমেটো কিনতে পারবে না। আর বড় একটা টমেটোর দাম যদি আপনারা বাংলাদেশের টাকা হিসাবে ধরেন তো একটা টমেটো কিনতেই 300 টাকা লাগে সেখানে, এইরকম একটা অবস্থা সেখানে ছিল। বাংলাদেশে অন্তত ওই রকম দুরবস্থায় পড়ে নাই। তবুও আমাদের কিন্তু সকলকেই সজাগ থাকতে হবে, উৎপাদন বাড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে হবে। এই কথাটা সবসময় আপনারা মনে রাখবেন। যেহেতু মানে মূল্যস্ফীতি বেড়েছে, সেদিকে লক্ষ্য রেখে যারা সীমিত আয়ের তাদের জন্য কষ্ট হয়ে যায়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা 1 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে পারিবারিক কার্ড দিচ্ছি, এবং বিনামূল্যে খাদ্যের ব্যবস্থাও আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা করে দিয়েছি। এই রমজান মাস সামনে রেখে চিনি, ছোলা, ডাল, তেলসহ প্রয়োজনীয় পণ্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু মজুদ আছে, এবং মানুষের যাতে কষ্ট না হয় এটা কষ্ট লাঘবের জন্য আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আমি সকল ইফতার পার্টি আমরা বাদ দিয়েছি, ইফতার পার্টি বাদ দিয়ে আমাদের দলের নেতাকর্মী এবং অন্যান্য আমাদের প্রশাসন থেকে শুরু করে এমনকি সরকারি প্রতিটি প্রতিষ্ঠান, তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি তাদের এই পার্টি বাদ দিয়ে বরং সাধারণ মানুষ বা তাদের স্ব কর্মস্থলে যারা সীমিত আয়ে চলে তাদের মাঝে ইফতার বন্টন করা, এবং সেটা খুব ভালোভাবে করে যাচ্ছে আমাদের দলের যারা, তারা তো করে যাচ্ছেই, তাছাড়া আমাদের জনপ্রশাসন বা আমাদের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী বা আমাদের পুলিশ থেকে শুরু যত প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু করে যাচ্ছে। এমনকি ব্যবসায়ীও এখন মাঠে নেমেছে, তারাও মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদেরও ইফতার বন্টন করছে। ফলে মানুষের যাতে রমজান মাসে কষ্ট না হয় সে কষ্টটা কিছুটা হলেও আমরা লাঘব করতে পেরেছি। জনসেবা করাটাই তো বড় কথা, পার্টি খাওয়ার জন্য তো না। আমরা একসাথে পার্টি তো পরে ভবিষ্যতেও করতে পারবো, কিন্তু আজকে মানুষের পাশে দাঁড়ানো সেটাই তো আমাদের সবথেকে আগে মানে আগে দায়িত্ব, সব অগ্রাধিকার এটা আমাদের। কাজে সেইভাবেই মানুষের পাশে আমরাও আছি, দাঁড়াচ্ছি। এবং আপনারা জানেন যে রমজানের শুরু থেকে বিশেষ করে সীমিত আয়ের লোকদের জন্য আমরা ঢাকায় 25টা স্থানে ট্রাকে করে স্বল্প মূল্যে মাছ, মাংস, ডিম, দুধ সুলভ মূল্যে বিক্রিও করা হচ্ছে। আমরা 1,62,800 পরিবারের জন্য 1,06,28 মেট্রিক টন চালের বিশেষ বরাদ্দ আমরা দিয়েছি, এবং প্রতি পরিবার বিনামূল্যে 10 কেজি করে চাল এই রমজান মাসে বা ঈদের আগে পাবে, সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিচ্ছি। আমরা আমাদের সমস্ত সুবিধা যেগুলি শহরে মানুষ পায় সেগুলি গ্রামের মানুষও যাতে পায় তার ব্যবস্থা করেছি।
আরেকটি কাজ আমি করেছি, এটা আমাদের রাজনৈতিক কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়া যারা সরকারি চাকরি করে না তাদের জন্য সেদিকে লক্ষ্য রেখে আমরা সার্বজনীন পেনশন স্কিম তৈরি করেছি। এই সার্বজনীন পেনশন স্কিম এটা হচ্ছে যারা এমনকি প্রবাসে থাকে তারাও, তাদের জন্য একটা আলাদা প্রবাস স্কিম করা আছে। তারা সেখান থেকে যদি প্রতি মাসে এই পেনশন স্কিমে কিছু টাকা জমা রাখে, যখন আর কাজ করবার মানে শক্তি থাকবে না তখন কিন্তু এই পেনশন তা তুলতে পারবেন এবং সেখান থেকে টাকা পাবেন। এবং প্রতি মাসে এবং আপনি কে কী পরিমাণে, এটা 4টে ধাপে করা হচ্ছে। যারা একেবারে হতদরিদ্র তাদের জন্য আমরা করে দিচ্ছি এবং তাদেরকে আমরা কিছু ভর্তুকিও দেব। এটা হচ্ছে যখন মানুষ বয়োবৃদ্ধ হয়ে যাবে বা কর্মক্ষীণ হয়ে যাবে তখন যেন তারা নিজের জীবনটাকে চালাতে পারে সেদিকে মাথায় রেখে কিন্তু এই পেনশন স্কিমের ব্যবস্থা। কাজে সার্বজনীন পেনশন স্কিমে আমি মনে করি আমাদের যারা রাজনীতি করেন, কোনো চাকরি, সরকারি চাকরি বা কোনো চাকরি করেন না, তাদের জন্য তাদের ভবিষ্যৎ চিন্তা করে এই পেনশন স্কিমে যদি আপনারা নিজেরা যুক্ত হন তাহলে অন্তত একটা সুরক্ষা পাবেন। সেই লক্ষ্য নিয়েই সকলের জন্য, দেশের সাধারণ মানুষ বা যারা মানে নিজেরা কাজ করে অথবা বেসরকারি খাতে কাজ করে অথবা নিজেদের দিনমজুরি করে, যে যেভাবে কাজ করেন সেই কিন্তু এই পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন, কিছু টাকা জমা রাখতে পারবেন এবং একটা নির্দিষ্ট সময় পর এই টাকাটা তুলতেও পারবেন এবং নিজের জীবন জীবিকা চালাতে পারবেন, যে কোনো বিপদ আপদে চলতে পারবেন। সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আমরা আমাদের দেশের জনসংখ্যা যারা গ্রামে বাস করে তাদের সার্বিক উন্নয়নের দিকে আমাদের লক্ষ্য। এ কারণেই আমার গ্রাম আমার শহর অর্থাৎ গ্রামে সব ধরনের নাগরিক সুবিধা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই বিদ্যুৎ উৎপাদনের খরচ কিন্তু অনেক বেশি। আর যেহেতু বিশ্বব্যাপী এখন জ্বালানি তেল, গ্যাস সব কিছু বৃদ্ধি পেয়েছে, আর আমাদেরও যেটুকু সীমিত গ্যাস আছে সেটা দিয়ে আমরা যেমন সার উৎপাদন করছি এবং বিদ্যুৎ উৎপাদন করছি, আমরা ইন্ডাস্ট্রি চালাচ্ছি, কিন্তু তারপরেও আমাদের চাহিদা অনেক বেশি, কারণ আমাদের দেশে 17 কোটি মানুষের সব চাহিদা আমাদের পূরণ করতে হয়। সেই কারণে বিদ্যুৎ ব্যবহারে সকলকে একটু মিতব্যয়ী হতে হবে। পানি, বিদ্যুৎ এগুলি ব্যবহারে মিতব্যয়ী হতে হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা, পাইপলাইনে পানি দেওয়া, সেখানে পানি বিশুদ্ধকরণের ব্যবস্থা আমরা নিয়েছি। এই পানি বিশুদ্ধকরণের ক্ষেত্রে আমি আমাদের জনপ্রতিনিধিদের বলবো, আপনাদের স্ব এলাকায় এটা কিন্তু একবার আমরা যে তৈরি করে দিলাম সেখানে শেষ হয়ে যায় না। এটা কিন্তু মানে বছরে অন্তত একবার করে এই ট্যাঙ্কিগুলি সাফ করা, পাইপগুলি ঠিক আছে কিনা সেটা দেখা, যেখানে যারা পানি নিচ্ছে বা পানি রাখছে তাদের নিজস্ব পানি যেখানে রিজার্ভ রাখে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে এবং সেটার উপরে লক্ষ্য রাখতে হবে। এটা লক্ষ্য না রাখলে দীর্ঘদিন চলতে চলতে কিন্তু তখন আপনি সুপেয় পানি পাবেন না, তখন দোষ হবে সরকারের, দোষ হবে যারা কাজ করে, তা কিন্তু নয়। আপনি যেটা ব্যবহার করবেন সেটাকে পরিচ্ছন্ন রাখা, সেটাকে পরিষ্কার রাখা, সেটা যথাযথভাবে আছে কিনা এবং তার যে ফিল্টারগুলি সেগুলি পরিষ্কার করা, এগুলি কিন্তু পাইপ লাইনগুলি পরিষ্কার করা, এটা কিন্তু নিজের দায়িত্ব। সেই দায়িত্বটা যথাযথভাবে আপনারা পালন করবেন সেটাই আমি চাই। আরেকটি বিষয় হচ্ছে, আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যত অনাবাদি জমি আছে, কোথাও কোনো জমি অনাবাদি থাকবে না, সব জমি চাষ করতে হবে, উন্নত করতে হবে। এবং সেই সাথে শুধু জমি চাষ না, জমি চাষের সাথে সাথে যেমন মৎস্য উৎপাদন, হাঁস মুরগি বা যে কোনো গরু ছাগল ভেড়া এগুলি পালন, আমার মনে হয় এই কাজগুলি যদি উৎসাহিত করা যায় তাহলে কিন্তু মানুষের আর খাদ্যের অভাব, পুষ্টির অভাব হবে না, আর আমাদেরকে কখনো পর মুখাপেক্ষী হতে হবে না। কারণ একটা কথা মনে রাখতে হবে যে অনেকেই চাইবে যে আমরা এটা না করে অন্য দেশ থেকে খাবার কিনি আর তাদের উপর নির্ভরশীল থাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটা কথা বলেছিলেন, স্বাধীনতার পর একটা বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনার দেশে আপনাদের তো কোনো রকমের কোনো সম্পদ নাই, না আছে কোনো খনিজ সম্পদ, না আছে কিছু, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আপনি কীভাবে গড়বেন? তিনি বলেছিলেন আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়েই আমি আমার সোনার বাংলা গড়ে তুলব। আমি মনে করি যে আমাদের দেশের মাটি হচ্ছে সোনার মাটি। আমাদের যেটাই অভাব হোক, আমরা যদি নিজেরা উৎপাদন করি
তাহলেই দেখা যায় যে সেটা আমরা করতে পারি। আর আপনারা জানেন আমি 96 সালে যখন সরকার এসেছি তখন থেকে আমি গবেষণার উপর গুরুত্ব দিয়েছি। প্রথম ছিল আমার খাদ্যশস্য উৎপাদন, অর্থাৎ ধান উৎপাদন। সেখানে লবণাক্ত সহিষ্ণু ধান, জলমগ্ন সহিষ্ণু ধান এবং উচ্চ ফলনশীল ধান আমরা কিন্তু এখানে অনেক সফলতা অর্জন করেছি। সেই সাথে সাথে তরি তরকারি, শাক সবজি, মাছ মাংস সব কিছু উৎপাদন কিন্তু আমরা বহু গুণ বৃদ্ধি করেছি। মানুষের ক্রয় ক্ষমতা যত বাড়ছে স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণের পরিমাণও বাড়ছে এবং খাদ্য চাহিদাও বাড়ছে। কাজে আমাদের উৎপাদনটা আমাদের নিজেদের করতে হবে। বাংলাদেশের মাটি তো আসলে সোনার মাটি। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন যে যে মাটিতে একটা বীজ ফেললে গাছ হয়, গাছ হলে ফল হয়, সে দেশের মানুষ না খেয়ে কেন কষ্ট পাবে। আজকে অন্তত এটুকু বলতে পারি যে আজকে মানুষের অন্তত ভাতের হাহাকারটা নাই। আছে আপনারা বলেন? এক সময় আপনাদের মনে আছে খালেদা জিয়া বলেছিল শুধু ডাল ভাত খাওয়াবে, আর তারপরে পরবর্তীতে এক ধাপ এসে যখন ওই যে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন সরকার আসলো, তত্ত্বাবধায়ক সরকার, তাহলে আসলো আমাদেরকে আলু খাওয়াবে, ভাতের কথা কেউ বলে নাই। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা কিন্তু উৎপাদন বাড়ানো এবং আমরা মাছে ভাতে বাঙালি, কাজে মাছে ভাতের ব্যবস্থাটা আগে করা, সেটা কিন্তু আমরা করতে পেরেছি। এবং আপনারা এখন নিজেরা জানেন যে যে শীতকাল আসলে শিম খাবো, ফুলকপি খাবো, গাজর খাবো আর লাউ খাবো, এই তো ছিল অবস্থা। এখন তো 12 মাস সব কিছু উৎপাদন করা যায়, এই যে 12 মাসই করতে পেরেছি। পেঁয়াজের জন্য নির্ভরশীলতা ছিল আমাদের, আজকে সেই নির্ভরশীলতা অন্তত 40% আমরা কিন্তু সমাধান করেছি। ভবিষ্যতে আমরা করতে পারবো, আমরা নিজেরাই উৎপাদন করব। ঠিক এইভাবে তৈলবীজ উৎপাদন করা এবং নিজেরা আমরা যেমন এবার সরিষা, আমরা যে পরিমাণ সরিষা উৎপাদন করতে পেরেছি তাতে আমাদের ভোজ্য তেলের সেটাও আমরা প্রায় 40% কিন্তু এখন আমরা নিজেরা করতে পারবো। আমরা চেষ্টা করলে পারবো না, বাঙালি পারে না, এটা হয় না কখনো, এটাই মাথায় রাখতে হবে। কাজে আমাদের সেই কথাই মাথায় রাখতে হবে যে আমরা আমাদের এই মাটি ব্যবহার করে আমরা আরও উৎপাদন বাড়াবো। আমি উদ্যোগ নিলাম সমস্ত অনাবাদি জমি, শুধু আমার না, আমাদের সাথে যাদের জমি আছে সবই আমরা চাষের আওতায় নিয়ে আসব। অন্তত কয়েকটা বিল ইতিমধ্যে আমরা কিন্তু চাষের আওতায় নিয়ে এসেছি। সেখানে যেমন ধানও উৎপাদন হচ্ছে, আবার যেখানে পানি 12 মাস পানি থাকে সেখানে যাতে মাছ উৎপাদন হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। ফলে ধান কাটার পর যখন আমরা মাছ তুললাম, যেখানে অল্প পানি ছিল সেখানে আমি 14 মণ মাছ পেলাম, আর যেখানে একটু বেশি পানি ছিল সেখানে কার্প জাতীয় মাছ 88 মণ মাছ পেলাম সেখানে। আর এরপরে যেখানে আরও মানে জিয়াল মাছ, কই, মাগুর, শিং সেগুলো পাওয়া গেল। 102 মণ মাছ যখন তোলা হলো, সেই মাছগুলি বিক্রি করে সেখানে যাদের যাদের আরও জমি আছে, যার যতটুকু জমি সেই হিসেব করে ওই ধান একসাথে কিন্তু ধান চাষ করেছে। আমি কিন্তু যন্ত্রপাতি সব যা মেশিন কিনে দিয়েছি আমাদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে কিনে দিয়ে, সেখানে ওখানে একটা সমবায়ও করেছি, দাঁড়িয়ার কুল সমবায় সমিতি, এই যে আমার বাড়ি আমার খামার, এর মধ্যে আমি করেছি। এবং তার মাধ্যমেই কিন্তু আমরা চাষ করে যখন ফসল উঠলো ধান বিক্রি করে যার যতটুকু জমি তার ততটুকু মূল্য ওই টাকা ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। যারা কাজ করেছে কিষানি তাদের অংশ দেওয়া হয়েছে এবং আমিও কিছু ভাগ পেয়েছি। আবার মাছ বিক্রি করেও যে টাকা এসেছে প্রায় 8,49,000 না কত টাকা পাওয়া গেছে। সমস্ত টাকা কিন্তু এই যে যাদের যার যার জমি ছিল তাদের এবং যারা সেখানে কাজ করেছে তাদেরকেও, অর্থাৎ কিষানি যারা ওখানে তাদেরকে ভাগ করে দিয়েছি। আমিও ভাগে 1 লাখ টাকা পেয়েছি। এই যে অনাবাদি জমি, এখানে জমি কিন্তু আমাদেরই বেশি। আর তরিতরকারি সবজি তো এর সাথে ওই জমির আলে আলে যে সবজি করা হয়েছে সেখানেও প্রচুর সবজি এসেছে, শাক সবজিও অনেক। তা আমার কথাটা হচ্ছে যে এই যে দীর্ঘদিন অনাবাদি ছিল, আজকে চাষের আওতায় নিয়ে এসেছি। আর কৃষি যান্ত্রিকীকরণের কথা এটা তো জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলে গেছেন
এবং সমবায়ের মাধ্যমে সকলে একসাথে মিলে চাষ করা, যার যার জমির অংশ সে সেই পরিমাণের ভাগ পাবে, আর যারা শ্রম দেবে তাদের একটা ভাগ থাকবে, আর যে মালিক তার একটা ভাগ থাকবে। এইভাবেই কিন্তু, এবং সমবায়ের জন্য একটা ভাগ থাকবে যে আগামী চাষের জন্য যেন একটা টাকা থাকে যেটা প্রয়োজন হয় চাষ করার জন্য। সেইভাবে যদি আমরা আমাদের সমস্ত অনাবাদি জমি চাষের আওতায় আনতে পারি, তা আমাদের খাদ্য এবং পুষ্টির কোনো অভাব হবে না। কারণ ওই একই সাথে হাঁস মুরগি চাষ, হাঁস মুরগি পালন বা গরু ছাগল পালন, ভেড়া পালন, এগুলি সমস্ত কিছু করা যেতে পারে। আমরা অনেক দ্বীপ অঞ্চলে আমরা ভেড়া পালন করা থেকে শুরু করে সে কাজও করে যাচ্ছি। সেখানেও আপনাদের কাছে আহ্বান যে জনপ্রতিনিধি হিসেবে মানুষকে উৎসাহিত করেন, নিজেদের জমি আছে বা যারা এখনও অনুপস্থিত, আমাদের বহু মানুষ শহরে বাস করে, বিদেশে বাস করে, সেই মানে অনাবাসিক যারা মালিক তাদেরও একটা অংশ দেবো, কিন্তু তাদের অংশ একটু কম দিতে হবে, কারণ তারা তো উপস্থিত। আমি আমারটা তাই বলছি যে আমি তো আর উপস্থিত নাই, আমি তো শ্রম দিচ্ছি না, কাজে আমার ভাগ কম থাকবে, যারা উপস্থিত থাকবে তাদের ভাগ বেশি থাকবে। তো সেইভাবেই ভাগ করা, এইভাবেই যদি আমরা করি তাহলে কারো হাত পেতে আমাদের চলতে হবে না। কোনো কোনো বড় দেশ আমাদের বলে আপনাদের এত ফসল ফলের দরকার কি, আমাদের তো প্রচুর, আমরা দিতে পারি। আমরা তো কারো কাছে হাত পেতে চলবো না, আমরা নিজের পায়ে দাঁড়াবো, নিজে উৎপাদন করব, আর বা সারা বিশ্বে মাথা উঁচু করে চলবো, এটাই হচ্ছে আমার কথা। কাজে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমরা যে সিটি কর্পোরেশন করেছি বা 330টা পৌরসভা, 61টি জেলা পরিষদ, 495টি আমাদের উপজেলা পরিষদ এবং 4579টি ইউনিয়ন পরিষদ, স্থানীয় উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসাবে এই যে এতগুলি জনপ্রতিনিধি, আপনারা যদি আপনার নিজের এলাকার সার্বিক উন্নয়নটা সকলে মিলিতভাবে করেন, তাছাড়া আমি 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, এই 100টা অর্থনৈতিক অঞ্চলেও বিনিয়োগ হবে, কাজে যাদের টাকা পয়সা তারা সেখানে বিনিয়োগ করতে পারেন। খাদ্য উৎপাদন বাড়ানোর সাথে সাথে সেটা সংরক্ষণের ব্যবস্থা, প্রাথমিকভাবে প্রতিটি বিভাগীয় জেলায় আমরা প্রতিটা বিভাগে একটি করে সংরক্ষণাগার করব, পর্যায়ক্রমিকভাবে প্রতি জেলা উপজেলা পর্যন্ত করে দেব। আমরা সেগুলি সংরক্ষণ করা, আপৎকালীন সময় ব্যবহার করা এবং সেগুলি কৃষি পণ্য উৎপাদনের সাথে প্রক্রিয়াজাত করে নিজেরা ব্যবহার এবং বিদেশে রপ্তানি আমরা করব। আমরা এভাবে যদি চিন্তা করি, আমাদের এই সোনার মাটিতেই আমরা সোনার ফসল ফলিয়ে আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি সেই জন্য আপনাদের কাছে সেটাই বলবো যে এভাবেই আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। কারণ আমি বলি, যখন বিএনপি ক্ষমতা ছিল সেই 2006 সালে বিএনপি জামাত জোট, তখন স্থানীয় সরকারের বরাদ্দ ছিল মাত্র 5,799 কোটি 36 লক্ষ টাকা। এটা বিএনপি সরকার আমলে, বিএনপি জামাত জোটের সরকার আমলের 2006-07 অর্থ বছরের বরাদ্দের কথা উল্লেখ করলাম। আওয়ামী লীগ সরকার আসার পরে আপনাদের বরাদ্দ কত? এবার যে আমরা বাজেট দিয়েছি 2023-24 সালের বাজেট, এই অর্থ বছরে আমরা দিয়েছি 46,704 কোটি টাকা, প্রায় 8 গুণ আমরা বৃদ্ধি করেছি। বিএনপির আমলে পেতেন 5,000 কোটি, এখন হলো 46,000 কোটি। তাহলে আমি কি চাই? আমি কাজ চাই, প্রত্যেকটা এলাকা যেন উন্নত হয় এবং বিভিন্নভাবে যে সমস্ত আমরা রাস্তাঘাট তৈরি করে দিচ্ছি, আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা যেভাবে উন্নত হয়েছে এটা যেন অব্যাহত থাকে এবং কাজের মান যেন ঠিক থাকে। এখন গ্রামীণ রাস্তাগুলি সেগুলো আমরা করে দিচ্ছি। প্রথমে তো মাটির কাজ করতে হয়, তারপরে সেখানে হেরিং বসে, এরপরে পাকা করা হয়, কারণ মাটিটা না বসলে পরে ঠিকমতো করলে সে কাজ থাকবে না। কিন্তু সেভাবেই আমরা প্রত্যেকটা এবং ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট সেগুলি করব। পাশাপাশি আরেকটা কাজ আমাদের করতে হবে, জলাভূমিগুলি বন্ধ করা যাবে না। নদী, নালা, খাল, বিল, পুকুর এগুলি সংরক্ষণ করতে হবে। এটা দুটো কাজ হবে, আমাদের যেমন মাছ উৎপাদন হবে, আবার পানি সংরক্ষণ হবে। এই বর্ষাকালের পানিটা যেভাবে হোক আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। নদী, নালা, খাল, বিলগুলি আমরা ইতিমধ্যে সেগুলি মানে নদীগুলি কেটে নাব্যতা বাড়ানো, নৌপথগুলি সচল করা এবং আভ্যন্তরীণ খাল বিলগুলি সেগুলি পরিষ্কার করে সেগুলি যেন পানি প্রবাহতা থাকে। প্রবাহমান পানি থাকলে পরে সে পানি আমার ইরিগেশনে ব্যবহার হবে। এবং ইরিগেশনের ক্ষেত্রে আমরা যে সেচের ক্ষেত্রে আমরা এখন বিদ্যুৎ আমরা ভর্তুকি দিই,
ধীরে ধীরে আমরা সেগুলি সোলার প্যানেলের মধ্যে এই ইরিগেশন যাতে হয় সেই সোলার পাওয়ারের মাধ্যমে ইরিগেশনের ব্যবস্থা করতে চাই এবং সে ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাই, আপনাদের আরও মানে কাজ করবেন সেটাই আমরা চাই। কারণ জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা থেকে আমাদের দেশ যাতে রক্ষা পায় আমরা কিন্তু সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। আর একটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এটা এখন থেকেই প্রত্যেক এলাকায় আপনারা যদি বর্জ্য ব্যবস্থাপনাটা নিজেরা নেন তাহলে কিন্তু ভবিষ্যতে যখন এটা আরও বেশি উন্নত হবে, শহর গড়ে উঠবে, তখন এটা আমাদের জন্য একটা বিরাট সমস্যা দেখা দেবে। কিন্তু আমরা যদি শুরু থেকেই কোথায় বর্জ্য ব্যবস্থাপনা হবে সেটাকে আবার রিসাইকেল করা যায় কি না সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আবার সুপেয় পানির ব্যবস্থা রাখতে হবে, সেখানে আমাদের ভূপরিস্থ পানি যত আমরা ব্যবহার করতে পারি সেদিকে দৃষ্টি দিতে হবে। এই কাজগুলি অন্তত আন্তরিকতার সাথে যদি আপনারা করেন আপনার এলাকাগুলি উন্নত হবে, মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হবে, পুষ্টিহীনতা ভুগবে না, মানুষের জীবন মান উন্নত হবে। কাজে সেই সাথে আবার আমি বলবো যে বিদ্যুৎ পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, অপচয় কিন্তু কোনো মতের জন্য না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। কারণ সেখানে কিন্তু ভর্তুকি দেওয়া হয়, কিন্তু ভর্তুকি বেশি দিন দেওয়া যায় না। কাজে আমাদের সবসময় আত্মনির্ভরশীল হতে হবে, আত্মমর্যাদাশীল হতে হবে, সেইভাবেই সবাই কাজ করবেন। আর একটা হচ্ছে দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, এর থেকে যেন সব দূরে থাকে। আমি প্রায় 560 মসজিদ করে দিচ্ছি, ইসলামিক কালচারাল সেন্টার করে দিচ্ছি, আমি প্রত্যেকটা এলাকা ভিত্তিক কিন্তু উন্নয়ন করে যাচ্ছি এবং আমাদের উন্নয়নের সমস্ত লক্ষ্যটা একেবারে গ্রামের মানুষ। কাজে সে কথাটা মাথায় রেখেই আমাদের প্রত্যেকটা গ্রামই শহর হিসেবে উন্নতি হবে। ইতিমধ্যে বিরাট পরিবর্তন হয়েছে, সেটা আপনারা নিজেরাই দেখতে পারেন। কাজে এই পরিবর্তনটাকে ধরে রেখেই আরও যত উন্নত হয়, জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে দেওয়া ওয়াদা আপনাদের রক্ষা করতে হবে এবং সেইভাবে আপনারা কাজ করবেন, সেটাই আমি চাই। অনেকক্ষণ কথা বললাম, ধৈর্য ধরে শুনেছেন। আমি একটি কথা বলবো যে জাতিপিতা বলেছিলেন সেই 7ই মার্চের ভাষণে যে এই বাঙালিকে তিনি বলেছেন কেউ দাবায় রাখতে পারবে না, ইনশাল্লাহ কেউ দাবায় রাখতে পারবে না। আমরা আমাদের দেশ এই বাংলাদেশ ইনশাল্লাহ আমরা ইতিমধ্যেই 2020 সালে জাতিপিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করেছি। 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনকালীন সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে এটা কার্যকর হবে। এই কার্যকর করার ক্ষেত্রে আমাদের আর্থসামাজিক উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখার জন্য সবাইকে আন্তরিকতার সাথে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে মানুষের কল্যাণে কাজ করবার আহ্বান জানাচ্ছি। একটা ভোটের কিন্তু অনেক মূল্য, এটা মাথায় রাখবেন। কাজে এটা যেন কোনো মতে মানুষের আস্থা বিশ্বাসটা যেন আপনারা না হারান, সেইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবেন, সেই আহ্বান জানিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশ আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। আমরা কম্পিউটার শিক্ষা, ওয়াইফাই কানেকশন, ডিজিটাল সেন্টার করে দিয়েছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, 2 উৎক্ষেপণের জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। আমরা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত। এখন মোবাইল ফোন সকলের হাতে হাতে। আওয়ামী লীগ আসার আগে কিন্তু কারো হাতে মোবাইল ফোন ছিল না, সেটাও কিন্তু আমি এসে সেই মোবাইল ফোন সকলের হাতে পৌঁছে দিয়েছি। কাজে এই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলে আমাদের অর্থনীতি স্মার্ট হবে, আমাদের জনগণ স্মার্ট হবে, আমাদের আগামী প্রজন্ম ছেলেমেয়েরা তারাও স্মার্ট হবে এবং আমাদের সমাজ ব্যবস্থাকে স্মার্ট করে আমরা স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করব, এটাই আমাদের লক্ষ্য। দীর্ঘ সময় ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আরেকটা কথা বলবো, যতই আমি উন্নতি করি কিছু লোক আছে তাদের কিছুই ভালো লাগে না, আর কোনো কিছুই তারা ভালো দেখে না, কোনো উন্নয়নই দেখে না। যারা দেখে না, চোখ থাকতে অন্ধ, তাদেরকে করুণা করা ছাড়া আর কোনো কিছু নেই। তাদের আমরা করুণা করতে পারি, কিন্তু মানুষ আজকে কতটুকু উপলব্ধি করতে পারছে তাদের উন্নয়নটা, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।